আজকের আলোচ্য বিষয় বেদ কি এবং বৈদিক সাহিত্য কি। এ বিষয়ে আলোচনার পূর্বে কয়েকটি বিষয় বলে নেওয়া যাক। প্রাচীন ভারতীয় ঐতিহাসিক সাহিত্য এবং সাহিত্যিক আকার রূপে বেদ এবং বেদাঙ্গ সাহিত্য বিশেষ গুরুত্বপূর্ণ। বেদ বা বৈদিক সাহিত্য আলোচনা বা এ সম্পর্কে এর গুরুত্ব সাধারণত প্রাচীন দেশীয় ঐতিহাসিক উপাদান হিসাবে সব থেকে বেশি। আর্যদের সম্পর্কে জানতে গেলে বেদ এবং বেদাঙ্গ একমাত্র লিখিত উপাদান। বেদ শব্দটি বিদ ধাতু থেকে এসেছে। বিদ শব্দের অর্থ জ্ঞান। প্রাচীন ভারতীয় সাহিত্য হল বেদ। বেদ সংস্কৃত ভাষায় রচিত। বেদ কোনো ব্যক্তি বা মানুষের রচিত নয়। বেদকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ বেদ মনুষ্য দ্বারা রচিত গ্রন্থ নয়। বেদ হলো ঈশ্বরের বাণী। বেদের এই ঈশ্বরের এই বাণীগুলি শুনে শুনে বংশ পরম্পরায় চর্চা করে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি সাহিত্য বলা হয়। প্রাচীনকালে বেদ লিখিত আকারে রচনা করা ছিল না। বেদ শুনে শুনে বংশ পরম্পরায় মনে রাখা হতো বা স্মৃতিতে ধারণ করা হতো বলে বেদের অপর নাম স্মৃতিশাস্ত্র। প্রাচীন কালে এবং বর্তমানেও হিন্দু প্রাণ ব্যক্তিদের কাছে বেদ ধর্মীয় আকর গ্রন্থ রূপে পরিচিত। বেদের দুটি অংশ, বেদ এবং বেদাঙ্গ, দুটোই মিলে বৈদিক সাহিত্য রূপে পরিচিত। বেদের চারটি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদ সর্বপ্রাচীন। ম্যাক্সিমুলারের মতো ঐতিহাসিকদের মতে এই রচনা কাল হল 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। তবে অধিকাংশ পণ্ডিত বেদের রচনা কালকে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ধরেছেন। বেদের চারটি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। আবার প্রতিটি বেদ আবার চারটি ভাগে বিভক্ত: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। যজু, অথর্ব। এইভাবে বেদ পর্যায়ক্রমে প্রতিটি বেদ আবার পরিচিত। যেমন ঋগ্বেদ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ রূপে পরিচিত, ঠিক তেমনি সামবেদ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ রূপে পরিচিত। যজুর্বেদ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ রূপে পরিচিত। তাহলে এইভাবে দাঁড়ায় সংহিতা বেদ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এইভাবে প্রথম যে চারটি ভাগ ঋক, সাম, যজু, অথর্ব, সেই ভাগগুলি আবার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ রূপে পরিচিত। ঋক সংহিতা পদ্য আকারে রচিত। এতে বৈদিক মন্ত্র ও ত্রস্থ আছে, অর্থাৎ বৈদিক মন্ত্র ও ত্রস্থ নিয়ে ঋক সংহিতা রচিত। মন্ত্র ও ত্রস্থ। এবং ব্রাহ্মণ সংহিতা গদ্যে রচিত। এতে যাগযজ্ঞের বিধি, নিয়ম এবং প্রকরণের বিষয়বস্তু অন্তর্ভুক্ত। আরণ্যক সংহিতা
আরণ্যক সংহিতা বনে বাস করে ঈশ্বর চিন্তায় মুক্তি লাভের পথ খোঁজা, এবং উপনিবেশ সংহিতাতেও একই রকম ভাবে মুক্তি লাভের পথ খোঁজার বিষয়। উপনিষদকে বলা হয় বেদান্ত, অর্থাৎ এখানে আত্মা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আত্মা প্রতিবার নতুন নতুন দেহ ধারণ করে, অর্থাৎ আত্মা পরমাত্মায় লীন হয়ে যায়। সংহিতা থেকে ব্রাহ্মণ পর্যন্ত যেভাবে ধর্মচর্চা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, উপনিষদে ধর্মচর্চা অনেকটা পরিণত রূপ পেয়েছে। এখানে কর্ম থেকে মুক্তির জন্য ধ্যান, সন্ন্যাস, পরিশুদ্ধ নীতি প্রণালীর উপর জোর দেওয়া হয়েছে। বেদকে সঠিকভাবে উচ্চারণ করে শিক্ষা লাভ এবং যাগযজ্ঞের নিয়ম সম্পর্কে ধারণা লাভের জন্য বেদাঙ্গ রচিত। বেদাঙ্গ আবার দুটি ভাগে বিভক্ত, স্বরসূত্র আর স্বরদর্শন, অর্থাৎ স্বরসূত্র আর স্বরদর্শন। এগুলি হলো শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। কল্প সূত্র আবার চারটি ভাগে বিভক্ত। এগুলো হচ্ছে শৈত সূত্র, গিজ্জ সূত্র, শুল্ক সূত্র এবং ধর্মসূত্র। এই চারটি সূত্রে জন্ম থেকে মানুষের মৃত্যু পর্যন্ত জন্ম অনুষ্ঠান অর্থাৎ অন্নপ্রাশন, বিবাহ এবং মৃত্যুর পরে যে শ্রাদ্ধা অনুষ্ঠান, এর নিয়ম কানুনগুলি এতে রচিত হয়েছে। এরই উপর ভিত্তি করে মনু বিধান বা মনু সংহিতা রচিত হয়, এবং এর উপরে ভিত্তি করে নারদ স্মৃতি এবং বৃহস্পতি স্মৃতিমূলক গ্রন্থগুলি রচিত হয়েছিল। স্বরদর্শন হলো ছয়টি ভাগে বিভক্ত। এগুলি হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা। এগুলি যথাক্রমে রচয়িতা ছিলেন কপিল, পতঞ্জলি, গৌতম, কোনাদ, জৈমিনী ও বেদব্যাস। প্রাচীনকালে আর্যদের জ্ঞান বিজ্ঞান সম্পর্কেও ধারণা ছিল, তা বেদ থেকে জানা যায়। নক্ষত্রের অবস্থান সম্পর্কেও সচেতন ছিলেন। তারা বছরকে সৌরদিনে বিভক্ত করেছিলেন। প্রতি বছরে 12টি মাস এবং প্রতি মাস 30টা দিনে বিভক্ত ছিল। শুল্ক সূত্র থেকে ধারণা পাওয়া যায় যে আর্যদের জ্যামিতিক জ্ঞানের সঙ্গেও ধারণা ছিল, এবং তাদের যাগযজ্ঞের যে চতুষ্কোণ বা চতুর্ভুজ বা ত্রিকোণ ক্ষেত্র সম্পর্কে যে নিয়ম প্রকরণ ছিল, তার থেকেও ধারণা পাওয়া যায়, অর্থাৎ যজ্ঞের বিধি অনুযায়ী। এছাড়াও আর্যদের জ্ঞান চর্চা বা বিজ্ঞান চর্চার মধ্যে ভেষজ জ্ঞান, শরীরবিদ্যা এবং চিকিৎসা বিদ্যা সম্পর্কেও ধারণা ছিল। অর্থাৎ একই সঙ্গে বেদ বা বেদাঙ্গ সাহিত্য যেমন হিন্দুদের ক্ষেত্রে ধর্মীয় বিষয় হিসাবে পরিচিত, ঠিক তেমনি ভাবে বেদ বা বেদাঙ্গ থেকে একই সঙ্গে বিজ্ঞান ভিত্তিক চর্চা ও উপাদানের ইঙ্গিত পাওয়া যায় প্রাচীন এই দেশীয় সাহিত্যিক উপাদান থেকে। অর্থাৎ বেদ এবং বেদাঙ্গ সাহিত্যগুলি একই সঙ্গে সাহিত্যিক উপাদান, একই সঙ্গে ধর্মীয় উপাদান, একই সঙ্গে প্রাচীন ভারতীয় দেশীয় সাহিত্য হিসাবে বিজ্ঞান ভিত্তিক
শিক্ষা চর্চা এবং তার উপাদান হিসাবে যথেষ্ট পরিচিতি লাভ করেছিল। যাই হোক, এই বিষয়ে তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারবে। বেদ এবং বেদাঙ্গ সম্পর্কে কোনো প্রশ্ন বা এ সম্পর্কে আরো কোনো তোমাদের কাছে তথ্য থাকলে।